চলুন আজ ডুব দেওয়া যাক আখতারুজ্জামান ইলিয়াসের অসাধারণ ছোট গল্প রেইনকোটের জগতে। আমরা দেখব মুক্তিযুদ্ধের সে ভয়াবহ সময়ে কিভাবে একটা সাধারণ রেইনকোট সাহসের এক অবিশ্বাস্য প্রতীক হয়ে ওঠে। এটা শুধু একটা গল্প নয়, এটা আসলে সেই সময়ের একটা জীবন্ত ছবি। ভাবুন তো, সময়টা ১৯৭১। চারদিকে যুদ্ধ, আতঙ্ক, আর ঢাকার আকাশ ভেঙে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। শহর জুড়ে কেমন একটা গুমোট, ভেজা ভেজা পরিবেশ। মানুষের মনেও ঠিক একই রকম ভয় আর বিষণ্ণতা। তো এমন একটা সময়ে সামান্য একটা রেইনকোট কি সত্যিই কারোর জন্য বর্ম হয়ে উঠতে পারে? গল্পের গভীরে যাওয়ার আগে চলুন পরিচিত হই সেই সময়কার পরিবেশ আর আমাদের প্রধান চরিত্রের সাথে। এটা এমন এক জগৎ যেখানে প্রতিটা নিঃশ্বাসে ছিল অজানা আতঙ্ক। আর এই ভয়াবহ পরিবেশের ঠিক মাঝখানে আছেন আমাদের গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা। গল্পের শুরুতে তিনি কিন্তু একজন খুবই সাধারণ আর সত্যি বলতে বেশ ভীতু একজন মানুষ। কে এই নুরুল হুদা? আচ্ছা, উনি একজন কেমিস্ট্রি লেকচারার, কিন্তু তার আসল পরিচয় হল তিনি এমন একজন মানুষ যিনি মিলিটারির ভয়ে সারাক্ষণ কুঁকড়ে থাকেন। তার মাথায় একটাই চিন্তা, কিভাবে কোনো ঝামেলায় না জড়িয়ে শুধু টিকে থাকা যায়। চারপাশে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা তিনি ভাবতেও পারেন না। কিন্তু এই ভয়ের দুনিয়াতেই এমন একটা জিনিস আসে যা সব কিছু পাল্টে দেয়। কি সেটা? একটা সাধারণ রেইনকোট। দেখুন, এই রেইনকোটটা কিন্তু যে সে রেইনকোট নয়। এটার মালিক মিন্টু, নুরুল হুদার মুক্তিযোদ্ধার শ্যালক, যে নিখোঁজ। তাই এই রেইনকোটটা আর শুধু বৃষ্টির থেকে বাঁচার পোশাক থাকে না, এটা হয়ে ওঠে সাহস, প্রতিবাদ আর প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তো একদিন হলো কি, ঝুম বৃষ্টি, আর সেদিনই কলেজ থেকে নুরুল হুদার তলব এসেছে। তার স্ত্রী আসমা তাকে জোর করে মিন্টুর রেনকোটটা পরতে বলেন। নুরুল হুদা তো ভয়েই শেষ, কারণ তিনি জানেন এই রেনকোট মানেই বিপদ। কিন্তু স্ত্রীর জেদের কাছে হার মেনে তাকে ওটা পরতেই হলো। আর রেইনকোটটা গায়ে দেওয়ার সাথে সাথেই জানেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটে। নুরুল হুদার মনে হতে শুরু করে মিন্টুর শরীরের সেই গন্ধটা যেন তার গায়ে লেগে আছে। তার মনে হয় যেন মুক্তিযোদ্ধা মিন্টু তার সাথেই আছে, তারই ভেতরে। এই মুহূর্তটা থেকেই কিন্তু নুরুল হুদার ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। তার সে পুরনো ভীতু সত্তাটা কোথায় যেন হারিয়ে যেতে থাকে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, রেইনকোট পরার আগে যে মানুষটা ভয়ে কুঁজো হয়ে হাঁটত, মানুষের চোখের দিকে তাকাতে পারত না, সেই মানুষটাই এখন শিরদাঁড়া সোজা করে হাঁটছে। তার ভেতরের সেই ঠান্ডা ভয়টা কেটে গিয়ে সেখানে এক অদ্ভুত উষ্ণতা আর সাহস জন্ম নিচ্ছে। এটা শুধু বাইরের বদল নয়, এটা তার ভেতরের বিপ্লবের শুরু। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? নুরুল হুদা এই পরিবর্তনটা উপভোগ করতে শুরু করেন। বৃষ্টির মধ্যে হাঁটতে তার দারুণ লাগছে। নিজেকে তার মনে হচ্ছে ঠিক তার সাহসী শালক মিন্টুর মতো। ভয়কে জয় করার একটা নতুন আনন্দ তিনি যেন খুঁজে পাচ্ছেন। কলেজে যাওয়ার পথে বাসে একটা ঘটনা ঘটে, যা খুব গুরুত্বপূর্ণ। দূর থেকে ভেসে আসে জয় বাংলা স্লোগান। আগে এই স্লোগান শুনলে তিনি ভয়ে গুটিয়ে যেতেন, কিন্তু আজ ওই রেইনকোটের ভেতরে বসে তার মনে হল এই স্লোগানটা তো তারই ভেতরের কথা। জীবনে প্রথমবারের মতো তিনি নিজেকে এই প্রতিরোধের একটা অংশ বলে ভাবতে শুরু করলেন। কিন্তু এই নতুন পাওয়া সাহসটা নিয়ে নুরুল হুদা যখন কলেজে পা রাখলেন, তখন তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। তিনি গিয়ে যা দেখলেন তা অবিশ্বাস্য। তার চেনা কলেজটা আর কলেজ নেই, ওটা একটা মিলিটারি ক্যাম্পে পরিণত হয়েছে। আর প্রিন্সিপালের ঘর, ওটা এখন জ্ঞান চর্চার জায়গা নয়, ওটা হয়ে গেছে একটা টর্চার সেল। নুরুল হুদা সাথে সাথে বুঝে গেলেন তিনি সোজা বাঘের গুহায় এসে পড়েছেন। মিলিটারির চোখে তিনি আর সাধারণ লেকচারার নন। কেন? কারণ তার গায়ে মুক্তিযোদ্ধার রেইনকোট। তাদের কাছে তিনি একজন সন্দেহভাজন মিসক্রিয়েন্ট। যে রেইনকোটটা তাকে এতক্ষণ সাহস দিচ্ছিল, সেটাই এখন তার বিপদের কারণ হয়ে দাঁড়াল। এবং যা হওয়ার কথা ছিল ঠিক তাই হল, তাকে ধরে ফেলা হল। গল্পের মোড় এখান থেকেই এক চূড়ান্ত পরিণতির দিকে ঘুরে যায়।
আর এখান থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। প্রিন্সিপালের অফিসে জিজ্ঞাসাবাদের সময় নুরুল হুদার ভেতরের আসল রূপান্তরটা এখানেই সম্পূর্ণ হয়। তাকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাম আর ঠিকানা বলার জন্য। তার সামনে এখন দুটো রাস্তা, হয় সব বলে দিয়ে কাপুরুষের মতো বেঁচে থাকা, না হলে চুপ থেকে একজন বীরের মতো মৃত্যুকে মেনে নেওয়া। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে যখন তার নিজের নাম ধরে ডাকা হয়, তখন তার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে। আমার নাম? এটা কি সত্যি আমার নাম? তার পুরনো ভীতু পরিচয়টা থেকে তিনি এতটাই দূরে চলে এসেছেন যে সেই নামটা তার কাছে অচেনা, অর্থহীন মনে হচ্ছে। এরপর শুরু হয় অমানসিক অত্যাচার, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল এই মারের কষ্টটা তার গায়ে লাগছে না। তার কাছে মনে হচ্ছে এই আঘাতগুলো যেন মিন্টুর রেনকোটের উপর পড়া বৃষ্টির ফোঁটা। শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে তার আত্মা এক অন্যরকম শক্তি খুঁজে পেয়েছে। এই মুহূর্তে নুরুল হুদা আর একা নন, তার যন্ত্রণার সাথে মিশে গেছে দেশের সব শহীদদের যন্ত্রণা। তিনি তার ভেতরে মিন্টুর আত্মাকে অনুভব করছেন, মনে মনে মুক্তিযোদ্ধাদের নামগুলো বলছেন, যেন ওগুলোই তার বেঁচে থাকার মন্ত্র। কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করছেন না। যে সাধারণ ভীতু মানুষটা দিয়ে গল্পটা শুরু হয়েছিল, সে এখন পুরোপুরি একজন মুক্তিযোদ্ধার আত্মায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, তার শরীরটা হয়তো মিলিটারির হাতে বন্দী, কিন্তু তার আত্মা, সেটা এখন পুরোপুরি মুক্ত। ভয়কে জয় করে তিনি সাহসের এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো অত্যাচারী তাকে হারাতে পারবে না। রেইনকোট গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে সাধারণ মানুষ, তারা এমন অসাধ্য সাধনের সাহসটা পায় কোত্থেকে আসে এই শক্তি? হয়তো আসে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে, অথবা কখনো কখনো একটা সাধারণ রেইনকোটের মতো কোনো প্রতীক থেকে। আর এটাই আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পের সবচেয়ে বড় শক্তি। এটা শুধু একটা গল্প নয়, এটা মানুষের ভেতরের অসীম সাহস আর আত্মত্যাগের এক শক্তিশালী উপাখ্যান। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে।